ভোট চুরি করতে পারে না, নির্বাচন করবে না, কারণ এরা কিন্তু ভোট চুরি করে অভ্যস্ত। চুরি করা ভোট দিলেই তো তাদের সৃষ্টি, ক্ষমতা চুরি, ক্ষমতা দখল, ভোট চুরি, এছাড়া আর কিছু পায় না। আমরা এই শেখ হাসিনাকে এই বাংলার জমিনে আর 15টা দিনও টিকতে দিব না। বাংলাদেশের জনগণ ওরে গণভবন থেকে ওরে চুন্নি করে নামাবে। ও তো একটা চোর। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, বাংলাদেশ আসবে, আর সেই দিন এই চুন্নি হাসিনা তাকিয়ে তাকিয়ে দেখবে, বলার মতো কোনো কিছুই থাকবে না। জনগণের কাছে বর্তমান অবৈধ সরকারের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না বলেই ফ্যাসিস্ট হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা যা ইচ্ছে তাই করছে। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। মতো কোনো কিছুই থাকবে না। রক্ত দিয়েছি আর রক্ত দেব না বাংলার জমিনে। এবার আপনার রক্ত জড়াবো আমরা। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে শেষ রায়ে অল্প কিছুদিনের মধ্যে দেখবেন এই বাংলার জমিনে নামাই ফেলবে। ও থাকতে পারবে না, ও কিছুতেই বাংলাদেশে থাকতে পারবে না। কোথায় দিয়ে পলাবে? আরে ভাই এই 2 দিন যাইতে দেন, এই 2 দিন যাইতে দেন না। দেখেন না কি অবস্থা হয় বাংলাদেশের। এই নির্বাচন আমরা কোনো কিছু মানি না, বাংলাদেশের জনগণ মানে না। বিএনপি নির্বাচনে যায় নাই, ইনশাল্লাহ যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই বাংলার জমিনে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে আমরা পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন বিএনপি মাঠ ছেড়ে কখনো যায় না। এই পিশাচ, এই নরপিশাচ নিজেরাই গুম খুন নির্যাতন করে সেটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। 28 অক্টোবরে আপনারা দেখেন নাই? 28 অক্টোবরে আমরা খুব কাছ থেকে এই ঘটনাগুলো দেখেছি, যে কি করেছে না করেছে এই দলের লোক। এইগুলো সব মানুষ পর্যবেক্ষণ করছে, দেখছে, জানে যে খুনি কি করতে পারে। বিএনপি কখনোই আন্দোলন থেকে সরে দাঁড়ায় নাই। আমরা কে বলছে? আমরা অসহযোগ আন্দোলন করতেছি, আমরা লিফলেট দিতেছি, আমরা যা যা করার দরকার ওর কথা মতো আমরা খুন করে। ও কি বলছিল 96 সালে? ও কি ভুলে গেছে এগুলা? ও ভুলে গেল, আমরা এগুলো ভুলে যাই না। 96 সালের কথা আমরা এগুলো কোনো কিছু ভুলে যাই না। সে যেই পথে হাঁটছে আমরা সেই পথে হাঁটতেছি না, আমাদের কৌশল মতো আমরা আগাইতেছি ইনশাল্লাহ। এই কৌশল নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এই সরকার থাকতে পারে কিনা আপনি একটু দেখেন না। কত কিছু তো মানুষ মৃত্যুর আগে মানুষ অনেক কিছু বলে যে আমি এটা করবো সেটা করবো। মৃত্যু যখন ঘনায় দরজা এসে যায় তখন আর এইসব আজে বাজে আবল তাবল কথা দিয়ে কোনো কিছু করা যাবে না। বিএনপি আন্দোলনে আছে, ইনশাল্লাহ আন্দোলনে থাকবে। এই স্বৈরাচার মুক্ত করে বিএনপির আন্দোলন মাঠ থেকে সরে দাঁড়াবে। তামাশার অবসান আমরা ইনশাল্লাহ আমরা ঘটিয়ে ছাড়বো। আমরা এই শেখ হাসিনাকে এই বাংলার জমিনে আর 15টা দিনও টিকতে দিব না। আর সে বুঝে গেছে যে সে আর থাকতে পারবে না। সে তার সময় শেষ হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে। সে মানে চলে যাবে, সে অবশ্যই চলে যাবে। কারণ সে এখন রাত্রে ঘুমাইলো, স্বপ্নে ঘুমাইলো, খাপানি খেতে গেল তারেক রহমান, ভাত খেতে গেল তারেক রহমান, সংবাদ সম্মেলন করতে গেল তারেক রহমান। সে তারেক রহমানকে জপে সে এখন এই পর্যন্ত গেছে। সে কিসের প্রধানমন্ত্রী? কি দেখলেন আপনারা? কি দেখেন? সে একজন ভুয়া, সে একজন অনির্বাচিত। তার দলের যত আমলা কামলা আছে সবগুলো অনির্বাচিত। বাংলাদেশের জনগণের ভোট পায়া তারা কখনো নির্বাচিত হয় নাই। এই ভোট খেলায় আর উনি জয়লাভ করতে পারবে না। আরে বাংলাদেশের জনগণ উনাকে যে সিসি দেয়, কারণ 80 টাকা এই আলুর মৌসুমে 80 টাকা আলু খাওয়া বলতেছে যে বাংলাদেশে উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে? কত হাজার কোটি টাকা ঋণ করছে সেটা আপনারা জানেন? আপনাদের মাথা পিছু ঋণ কত করে রেখে গেছে এটা আপনারা জানেন? কিছুই জানেন না। বাংলাদেশ ব্যাংকের জরিপে যে তথ্য উঠে আসছে সেটাতে বাংলাদেশের জনগণ এখন তৃণমূল জানতে পারে যে অবস্থা বাংলাদেশকে খোলা খাইলা করে ফেলছে। তাহলে ওকে শেষ রায়ে টাইম ধরে চুল ধরে টামনাবে। কোন ফেসিস্ট বাংলার জমিনে এইভাবে এই দুর্নীতি করে টিকে থাকতে পারবে না। আরো 65 বিলিয়ন জয় বাংলা করে দিছে, আরো জয় বাংলা করবে। ওরে গণভবন থেকে ওরে চুন্নি করে নামাবে। ও তো একটা চোর, ও তো 1 নম্বর একটা দালাল। ও আরে শুনেন, শেখ হাসিনাকে আমি দোষ দিচ্ছি না, কারণ সেটা আমি বলতেছি একজন মানুষের 17 জন মানুষ হত্যা করে ফেলছে ওর ধরে আমলা কামড়া। ওই শেখ হাসিনা কি করে বাংলাদেশের জনগণকে ভালোবাসবে? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের জনগণকে ভালোবাসে? কারণ ও প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। ওর বাপের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, ওর ফ্যামিলির প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জমিনে আসছে। ও কখনোই বাংলাদেশের ভালো চায় নাই, ইনশাআল্লাহ বাংলাদেশের ভালো কখনোই চাইবে না। তাহলে আপনাদের কেন মনে হয় যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছু করবে? ও বাংলাদেশের খোলাখালে গার্মেন্টস সেক্টরে ভারতের হাতে তুলে দিছে। এই গার্মেন্টস সেক্টর আজকে বাংলাদেশের মানুষ জেলা করে ফেলছে। এই গার্মেন্টস সেক্টর থেকে ভারতের হাতে তুলে দিছে সবকিছু। ভারতের, আমার দেশ আমার ভূমি, দালালি করে ভারতের লোক। এটা বাংলাদেশের জনগণ কখনই হতে দিবে না, আমরা হতে দিব না। ফেনীতে যা করছে আপনারা সবকিছু জানেন, কোথায় কি করছে সবকিছু জানেন। রূপপুর পানিবন্দী বিদ্যুৎ করে সেরে যে হাজার কোটি টাকা প্রতিদিন হাতে তুলে দিচ্ছে, কেন দিবে এগুলা? ওর বাপের টাকা এগুলা।
শেখ মুজিবের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, আমার টাকা, আপনাদের সবার টাকা। এই টাকার প্রতিশোধ এই বাংলার জমিনে আমরা অবশ্যই নিব, তিলে তিলে নিব। মামলা করে, হামলা করে, গুম করে আমাদের আন্দোলনকে টিকিয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে জাতীয়তাবাদী সরকার আমরা গঠন করব। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, বাংলাদেশ আসবে। আর সেই দিন এই চুন্নি হাসিনা তাকিয়ে তাকিয়ে দেখবে, বলার মতো কোনো কিছুই থাকবে না। তারেক রহমান কোনো তুচ্ছতাচ্ছি লোক না, ওর ছেলের মতো কুত্তা নিয়ে বসে থাকে না। তারেক রহমান সাহেব কুত্তা নিয়ে বসে থাকে না। ওর জামাই একটা, ওর মেয়ের যে কয়টা বিয়ে হয়েছে সেটাও জানে না। এক জামাইরে ডুবাইয়ের হাতকে উঠকে রেখে দিয়েছে, টাকা পয়সা দিয়ে নিয়ে সারা জয় বাংলা করে বিদায় করে দিছে। এরকম ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে জয় বাংলা করে দিছে। নিজের চরিত্রকে ঠিক করেন, পরে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন। বাংলাদেশের জনগণের আপনি অনেক কিছু করছেন, আর কোনো কিছু করতে হবে না। আপনি যা যা করছেন মানে আপনার বাপের কিছুটা হলো বাংলাদেশের জনগণের কাছে অবদান আছে। সেই অবদানের কথা চিন্তা করে আপনি আপনার বাপের চিন্তা বাকশাল না করে, আপনার বাপের মতো, আপনার বাপে একটা সময় ভালো ছিল, যখন ক্ষমতার লোভ আপনার বাবাকে কইরা কইরা খাইছে, তখন আপনার বাপ কি করেছে? বাকশাল করতে চেয়েছে। আপনি সেই বাকশাল করে এই বাংলার জমিনে বাংলাদেশের জনগণ আপনাকে টিকে থাকতে দিবে না। ইনশাআল্লাহ আমাদের কণ্ঠে কোনো ভয় নাই। আমরা কখনোই গুম হওয়ার জন্য ভয় পাই না, নির্যাতন হওয়ার জন্য ভয় পাই। নির্যাতিত হয়েছি, আর হব, রক্ত দিয়েছি, আর রক্ত দেব না বাংলার জমিনে। এবার আপনার রক্ত ঝরাবো আমরা ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত থাকেন। এই নির্বাচন খেলা বন্ধ করুন, এখনো সময় আছে। পদত্যাগ করেন, বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেন। ইনশাআল্লাহ মানে থাকতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি কিছু করতে চান, দেখবেন এই বাংলার জমিনে আপনার কাপড় থাকবে, কাপড়ের নিচের কিছু থাকবে না, উপরের পাটা থাকবে না। বাংলাদেশের তৃণমূল থেকে তৃণমূল আপনাকে শাস্তি নামাবে, আপনাকে এমন পরিস্থিতি করবে। আপনি কোন দিক দিয়ে যাবেন? বুরকা পরবেন নাকি মেক্সি পরবেন নাকি পেটিকোট পরবেন, এটা আপনাকে রাখা হবে না। প্রিয় দেশবাসী, কয়েকদিন আগেই আমরা সবাই শুনেছি, দেখছি, চলমান ডামি নির্বাচনের এক ডামি প্রার্থী প্রকাশ্যেই নিজেকে ভারতের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। এমন নির্লজ্জ স্বীকারোক্তির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে এই ডামি সরকারের স্বাধীন সিদ্ধান্ত নেবারও ক্ষমতা নেই। প্রিয় দেশবাসী, আপনাদের নিশ্চয়ই মনে আছে ডামি সরকারের এক ডামি দুর্নীতিবাজ পররাষ্ট্রমন্ত্রী বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য প্রকাশ্যেই ভারতের করুণা ভিক্ষা করেছিল। অতএব নব্য আওয়ামী রাজাকারদের এই স্বীকারোক্তি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই, বরং আশ্চর্য এবং উদ্যোগের বিষয় হলো পরাধীনতা মেনে নিতেও আওয়ামী নেতাকর্মীদের এখন আর কোনো লাজ শরমের বালাই নেই। আওয়ামী রাজাকারদের এই বক্তব্য দেশের স্বাধীনতা ও সম্মানের বিরুদ্ধে। লেন্দুব হাসিনা মোমেনদের ধারাবাহিক বেইমানেরই অংশ বলেই দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকময় জনগণ বিশ্বাস করেন। প্রিয় দেশবাসী, দেশের জনগণের কাছে নির্বাচন ছিল একটি রাজনৈতিক উৎসবের মতো, কিন্তু বর্তমানে অবৈধ ক্ষমতালোভী দুর্নীতিবাজ হাসিনা ভোটাভুটির এই উৎসবকে ভোট ডাকাতির উৎসবে পরিণত করেছে। গণতন্ত্র, মানবাধিকার, মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে দুর্নীতিবাজ হাসিনা দেশটাকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। দুদক, নির্বাচন কমিশন কিংবা বিচার বিভাগ, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানই এখন মাফিয়া চক্রের দখলে। অবৈধ সরকারের অবৈধ দুর্নীতিবাজ মন্ত্রীরা আরেকবার ভোট ডাকাতির উৎসবে অংশ নিতে ডামি নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামায় দেখা গিয়েছে যে 10 জন মন্ত্রীর অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে, সে তালিকায় দুর্নীতিবাজ হাসিনার নামও রয়েছে। প্রশ্ন হলো, এসব তদন্ত করার মতন একটি সংস্থাও কি বর্তমানে দেশে কার্যকর নেই? প্রিয় দেশবাসী, দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা দেশকে রাজনীতি, অর্থনীতি, সামাজিক মূল্যবোধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দিক থেকে পিছিয়ে দিয়েছে। দেশের বৈদেশিক ঋণের বোঝাও ইতিমধ্যে $100 বিলিয়ন ছাড়িয়েছে। গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষকেও সুরক্ষা দেওয়ার পরিবর্তে অবকাঠামোগত উন্নয়নের নামে দেশকে বৈদেশিক ঋণের ভারে জর্জরিত করে ফেলা হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে উৎপাদনশীল একটি দেশকে একটি আমদানি নির্ভর, পরনির্ভরশীল দেশে পরিণত করা হয়েছে।